পূর্ব আকাশে রঙিন আলো ফুটেছে মৃদুমন্দ বাতাসে। মেঘের বাহুডোরে সূর্য লুকিয়ে হাসে মাথা উঁচু করে গাছের ফাঁকে ফাঁকে। চট্টগ্রাম সিআরবি রোড ধরে আজও শেহরিনের বিচরণ। কোমল ক্লান্ত ডান হাতে আঙ্গুরগুলোর মুখের উপর ছড়িয়ে রেখে মিটিমিটি করে সূর্য দেখে আপন মানে। সদ্য ফোটা সোনালির এক চিলতে আলো তার মুখে উপসে পড়তেই হেসে উঠে খিলখিলিয়ে। কিছুটা সময় কাটায় সে নির্ভীকতে। প্রকৃতি অবর্ণার্থে নিজের মতো সবুজ রং লাগিয়ে আবারও হাঁটা ধরে সেই চায়ের মামার দোকানে। সেদিনের চাটা তার কাছে ভীষণ মজা লেগেছিল। আজও তাই আরও একবার সেটার স্বাদ নিতে অগ্রসর হয় সেই পথে। স্যার, ম্যাম আসছেন। তুমি দূরে গিয়ে দাঁড়াও। ওকে স্যার। ওয়েট ওয়েট, সেলিম মামাকেও নিয়ে যাও সাথে। রিপন চলা পথে হাঁটা থামায়, কপালে হাত দিয়ে ঘুরে তাকায় স্যারের দিকে। হতাশার নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, স্যার, সেলিম মামার এটা চায়ের দোকান, উনি গেলে চা বানিয়ে দিবে কে? সান্নিধ্য মুখের মাস্ক ঠিক করে নেয়, অতঃপর পকেট হতে ফোন বের করে সরল কণ্ঠে বলে, মিস্টেক। স্যার, আপনি কি নার্ভাস ফিল করছেন? হুশ, কি বলো? আমি কেন নার্ভাস ফিল করব? প্রথম প্রথম তাই একটু এলোমেলো হচ্ছে। না মানে, আপনি যখন মার্ডার কেসগুলোতে সংযুক্ত থাকেন তখন আপনার মুখে বিন্দুমাত্র অনুতাপ কিংবা এরকম নার্ভাসনেস থাকে না, তাই আর কি। আমাকে এত গভীরভাবে বিশ্লেষণ করতে হবে না। তুমি আমার প্রেমিকা নও, যেতে পারো। জি স্যার। রিপন চলে যায়। সান্নিধ্য এক পলক পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে তার অজান্তা বকুল ফুলকে, যে কিনা ধীর পায়ে আনমনে হেঁটে আসছে তার অভিমুখে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে এমপি সাহেবের। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে বসে পড়ে সে কাঠের বেঞ্চিতে। চা দোকানদার সেলিম মামাকে হাতের ইশারায় চায়ের অর্ডার দিয়ে মনোযোগ দেয় ফোনের দিকে। কয়েক মুহূর্তের মধ্যে শেহরিন এসে উপস্থিত হয় সেখানটায়, কিন্তু এসেই সর্বপ্রথম তার চোখ পড়ে অজানা সেই মাস্ক পরিহিত আগন্তুকের দিকে। কিঞ্চিত ভ্রু বেঁকে উঠে তার। চায়ের অর্ডার দিয়ে সে আর চোখে নজর বুলিয়ে বুঝতে চেষ্টা করে সেদিনের সেই লোকটাই এটা নাকি। সেদিন তো কবিতা আবৃত্তি করা এমপি সাহেবের মতো লেগেছিল, আজকেও তার ব্যতিক্রম মনে হচ্ছে না। দৈহিক গঠন অববয়ত তাই বলছে। মামা আজকে একটা ব্রেঞ্চ কেন? মামা আর বাকি দুইয়া বেঞ্চর পায়া ভাঙি গেছে। আইজার লাই আর এক লগে বইতান নুন কষ্ট করি। পায়া ভেঙে গেছে কিভাবে মামা? দুদিন আগে তো ঠিক ছিল। আমি না জানি, ফুয়া দোকান খুলিবাই আইসুম আর দেখি ভাঙ্গি পড়ে রয়েছে। শেহরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে। উপায়ন্তর না পেয়ে আগন্তুক সাহেবের বসা ব্রেঞ্চের এক পাশে বসে। কিছু সময় চুপচাপ নজরদারিতে বুঝতে পারে সেদিনের সেই জনই আজকের জন। শুধুমাত্র পরিবর্তন হিসেবে রয়েছে পরিহিত কালো টি শার্টের বদলে আজকে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি আর ধূসর প্যান্ট। সেলিম মামা 2 কাপ চা নিয়ে আসে দুজনের জন্য। সান্নিধ্য নিজের চায়ের কাপটা নিয়ে পাশে রেখে দেয়। অপরদিকে শেহরিন তার চায়ের কাপটা হাতে নিয়ে অপেক্ষায় থাকে পাশে বসা মানুষটার মুখরেখা দেখার জন্য। মাস্ক খুলতেই তার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। মামা আজকে দোকানে কাস্টমার দেখছি না কেন? পুজ্জির ফারুম মামা আইস আইয়ার এইলা কিয়ের পর। ব্যাড লাক। শেহরিন পাশে বসা ব্যক্তিটির দিকে নজর ঠিক রেখে সেলিম মামার সাথে আলাপে মগ্ন হয়ে ওঠে। নানান ধরনের পারিপার্শ্বিক আলোচনায় ভীষণ ব্যস্ত দুজনে। আর এতেই এমপি সাহেব মনে মনে বিরক্ত হয়ে ওঠে। এত ধৈর্য তার নেই। তাকে উপেক্ষা করে এভাবে আলাপে মশগুল হওয়াটা মোটেও গ্রহণযোগ্য হচ্ছে না। এদিকে সময়ের মতো সময় ঠিকই পার হচ্ছে। কিছু সময় পার হতেই ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে নেয় সান্নিধ্য, নিজেকে প্রস্তুত করে শেহরিনের সঙ্গে কথা বলার জন্য। তবে নিজস্ব বিবেচনার সিদ্ধান্ত নেয় আগে বিয়ের প্রপোজাল দিবে না বা নিজের পরিচয় উন্মুক্ত করবে না। কারণ যতটুকু বুঝেছে মেয়েটা রাজনীতি অপছন্দ করে, সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই না করে নিলেই নয়। যদি ডিরেক্ট রিজেক্ট করে তো সমস্যা। আগে একটু রাজনীতির ভালো দিকগুলো বোঝাতে হবে। স্যার, স্যার। সান্নিধ্যের মুখ খোলা মুহূর্তেই রিপন তড়িৎ গতিতে ছুটে আসে। হাঁপানো কণ্ঠস্বর ভেদ করে তাড়াহুড়া গলায় বলে, স্যার, আপনাকে একটু পরেই যেতে হবে। ডিসি সাহেব ফোন করেছিলেন।
অসময়ে অনুচিত কাজ। সান্নিধ্য হাত মুঠো পাকে চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। শেহরিন অবাক চোখে তাকে দেখে এমপি সাহেবের সেই অ্যাসিস্ট্যান্টকে, যে কিনা তাকে খাবার দিয়েছিল মাঝ রাস্তায়। আরে আপনি? সরি ম্যাম, আপনাদের মাঝে একটু ডিস্টার্ব করলাম। স্যার কে? আপনার পাশে ম্যাম। সান্নিধ্য মাথা নিচু করে চোখ বন্ধ করে নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে থাকে ক্রমশ। শেহরিন জীবনের থেকে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে পাশে বসা পুরুষটির দিকে। মাথা খানিকটা নিচ দিকে ঝুঁকিয়ে ঘাড় কাত করে সেও অবাক চাহনি নিক্ষেপ করে এমপি সাহেবের দিকে। সান্নিধ্য চোখ খুলে তাকায়। তার দিকে বিস্মিত চাহনি ফেলা রমণীকে দেখে গম্ভীর মুখে ভ্রুদয় উঁচিয়ে বোঝায় কি হয়েছে। শেহরিন মাথা নাড়িয়ে ঘাড় সোজা করে ঠিকঠাক হয়ে বসে। একটু আগে মস্তিষ্কে জমাট বাঁধানো সকল প্রশ্নের সমাধান মেলে তার ধীরে ধীরে। সান্নিধ্য মুখে হাতে মাস্ক খুলে ফেলতেই সেদিকে এক নজর তাকিয়ে সন্দেহ মাখা কণ্ঠে বলে, আমার ধারণা পুরোপুরি ঠিক। তাহলে কবিতা আবৃত্তি করা এমপি সাহেব অবশেষে ধরা পড়েছে জনতার হাতে। সান্নিধ্য শেহরিনের কথার বিশেষ আমলে না নিয়ে সরাসরি তাকায় রিপনের দিকে। ভারী গলায় উন্মুক্ত করে বলে, 100 গজের মধ্যে যদি থাকো তাহলে। সরি স্যার, এক্ষুনি চলে যাচ্ছি, তবে সময়টা একটু খেয়াল রাখবেন স্যার। এমার্জেন্সি, আপনার ফোন বন্ধ, তাই হুট করে। সান্নিধ্যের করা চাহনিতে রিপন কথা শেষ করতে পারে না। তার আগে প্রস্থান নেয় সে তড়িঘড়ি করে। জনগণের এমপি সাহেব জনসাধারণের কাতারে বসে চা খায় লুকিয়ে লুকিয়ে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। মামা দেখুন আপনার কি ভাগ্য, স্বয়ং এমপি সাহেব এসেছেন চা খেতে আপনার দোকানে। আই তো বিশেষ গরিব ন, বাড়ির ও আর খোদা স্যার আবার কিচ্ছু লাগবে নই। সান্নিধ্য সেলিমকে বারণ করে ব্যস্ত হতে, নিজ কাজে যেতে বলে দৃষ্টি মেলে শেহরিনের দিকে। আমার হাতে যে সময় কম, আশা করি সেটা বুঝতে পেরেছ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চুপচাপ শুনবে। এক্সকিউজ মি এমপি সাহেব, অপরিচিত মানুষকে তুমি করে বলছেন কিভাবে? তুমি আমার পরিচিত। কিভাবে? সেটা এখন জানতে হবে না, পরে জেনে নিও। শেহরিন কপাল কুঁচকায় খানিকটা, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কথা? দেখুন আগেই বলে রাখছি, আমার বাসস্থান ঢাকায়। আমি পিওর ঢাকাইয়া, ঢাকার ভোটার, চট্টগ্রামের নয়। তাই দয়া করে বলবেন না আপনাকে ভোট দিতে। শেহরিনের কথায় না চাইতেও খানিকটা হেসে ফেলে সান্নিধ্য। এই মেয়ে এত কিছু রেখে সরাসরি ভোটের কাছে চলে গিয়েছে। যথাসম্ভব শান্ত কণ্ঠ বজায় রেখে সে বলে, ঢাকা থেকে যেন চট্টগ্রামের ভোটার হতে পারো, সেটার জন্যই এসেছি। আই মিন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে। মানে খুব সিম্পল। মোটেও সিম্পল নয়, কমপ্লেক্স, কম্পাউন্ড, দুটোই। তার মানে চট্টগ্রামে আপনার এলাকায় এবং তার আশেপাশে যারা নতুন আসে তাদেরকে আপনি এভাবে জোরপূর্বক ভোটার বানান? যদি হ্যাঁ বলি তাহলে এক্ষেত্রে তুমিই প্রথম। সরি, আমার থেকে এক্সপেক্ট করে কোনো লাভ নেই। আমি ভোটার হব না, ভোটও দিব না আপনাকে। বাট আমার বিশেষ ভোটটা লাগবেই। পরবর্তী 5 বছরে আমার এমপি পদটা ধরে রাখার জন্য তুমি অবধারিত। নির্বাচন বাতিল হয়ে যাবে যদি তুমি ভোটার না হও। মাথা ঠিক আছে আপনার? সম্পূর্ণ ঠিক আছে। যাই হোক, ঘড়ির কাঁটার আগে আগে আমাকে দৌড়াতে হবে সব সময়, তাই সময় নষ্ট করতে পারছি না। আর সরাসরি মেইন কথায় যাওয়া উচিত। আমার তোমাকে ভালো লেগেছে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। শেহরিন নিস্তব্ধ বনে যায় সরাসরি প্রস্তাবে। গোল গোল চোখ করে তাকাতেই সান্নিধ্য ফের ধীর স্থির কণ্ঠে বলে, রিল্যাক্স, এক্সপ্লেন করছি। আসলে প্রেম করার সময় নেই আমার হাতে, তাই সরাসরি বিয়ে করার প্রস্তাব দিলাম। প্রেম করে বিয়ে করার লং প্রসেস। টু বি অনেস্ট, আমার পেশেন্স লেভেল ভেরি লো। এত যে এক্সপ্লেইন করছেন, আপনি কি ভেবে নিয়েছেন আমি রাজি হয়ে যাব আপনার কথায়? 50-50। সরি, 50 নয়, মাইনাস ধরুন। মাইনাস খুব কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়াও। মানে ভোট চাইতে চাইতে এমন চাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে আপনার, তাই না? বিয়ে তো দূরে থাক, প্রেম, আল্লাহ, আপনার মাথা কি সত্যি গেছে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। শেহরিন, নামও জেনে ফেলেছেন আমার? সব জানাই মোটামুটি শেষ। এজন্য সেদিন হাইওয়েতে হা করে তাকিয়েছিলেন, তাই না? ভালো লাগার মানুষের দিকে তাকানোটা স্বাভাবিক। শেহরিনের মেজাজ গরম হয়ে ওঠে। সান্নিধ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার। এমপি হয়ে মেয়েদের সাথে এমন ফ্লার্ট করেন, তাই না?
অবশ্য যারা রাজনীতি করে তাদের সব দিকেই এমন ঝুট ঝামেলা থাকে। রাজনীতি ভালো জিনিস। রাজনৈতিক ব্যক্তিকে বিয়ে করলে তুমিও জনগণের সেবা করার সুযোগ পাবে, সঙ্গে অফুরন্ত সোয়াব তো আছেই। সব দিকেই লাভ। ভূতের মুখে রাম রাম। রাজনীতি যারা করে তারা হচ্ছে 1 নম্বরের ধান্দাবাজ। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, ভোট আদায় করে, তারপরে সব ভুলে যায়। তোমার মনে হয় আমি ধান্দাবাজি করি? আমার মনে হয় ধান্দাবাজের জনক আপনি। বয়স মাত্র 30-32, জনক হই কিভাবে? উত্তরসূরি তাহলে। সান্নিধ্য উঠে দাঁড়ায়, শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে বলে, এসব সাইডে রাখো, এগুলো নিয়ে পরেও ডিসকাস করা যাবে। একদিন সময় দিলাম তোমাকে, কালকে বিকেলে উত্তর চাই আমার। আমার উত্তর এখনই না। কি করতে হবে আমাকে? বকুল ফুল গানটার কয়টা দিনের মাঝেই মুখস্থ হয়ে যাবে। আসলে ব্যস্ততার কারণে মুখস্থ করার সময় পাচ্ছি না। শেহরিন পর্যায়ক্রমে বিস্মিত হতে থাকে। বসা ছেড়ে সেও একইভাবে উঠে দাঁড়ায় এমপি সাহেবের সামনে, ভ্রু যুগল বাঁকিয়ে শুধায়, বকুল ফুল গান পেলেন কিভাবে? জাদু করে। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, আসি এখন। আপনি কি পাগল? সান্নিধ্য পকেট হতে ফোন বের করে রিমনের নাম্বার ডায়াল করতে করতে বলে, ছিলাম না, এর পিছনে তুমি দায়ী। আপনি আসলেই পাগল হয়ে গিয়েছেন। পাবনা যান দ্রুত, ওখানে গিয়ে চিকিৎসা নিন। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো। সান্নিধ্য ফোন নিয়ে কথা শেষ করে শেহরিনের চোখ ও জোড়ায় চোখ রাখে, নিরেট কণ্ঠে বলে, আমার ট্রিটমেন্টের জন্য এক শেহরিনই যথেষ্ট। এক্ষেত্রে পাবনা যেতে হবে না, তুমি থাকলেই হবে। সময় নাও, তবে সেটা অবশ্যই কালকে কিভাবে হ্যাঁ বলবে সেটা ভাবার জন্য। জোর করছেন, এটা কিন্তু অন্যায়। জোর করলে এখনই কাজী অফিসে চলে যেতাম। আমি তো রেডি, শুধু তোমার জন্য শাড়ি কিনতে হতো। আপনি? শান্ত হও, এখন আসি, কালকে দেখা হচ্ছে, বাই। সান্নিধ্য চলে যাওয়ার পথে একটুখানির জন্য পা থামায়। সেলিম মামার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, 6-7টা বেঞ্চ হলে চলবে? হ্যাঁ, চলবে। জি স্যার, জি স্যার। শেহরিন বিমূর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে এমপি সাহেবের প্রস্থান দেখে, মাথা তার প্রায় শূন্য। এই লোক এসব কি বলে গেল? বিয়ে, ভোটার, কালকের মধ্যে উত্তর, কি ধরনের প্রস্তাব এটা? আদৌ এরকম কিছু হয়? তোমার সঙ্গে আমার কয়শো বিঘা জমি নিয়ে বিরোধ। সরি স্যার, বুঝতে পারিনি আপনার কথা। মাথা খাটিয়ে ভাবো, ইজিলি বুঝতে পারবে। রিমন গাড়ি ড্রাইভ করতে করতে স্যারের দিকে এক পলক চায়, শুকনো গলায় ঢোক গিলে থমথম দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার সত্যি বলছি, এমার্জেন্সি ছিল। ডিসি সাহেব যেভাবে বললেন মনে হলো এখনই উড়ে গেলে ভালো হতো। তোমার টাইমিং সেন্স বরাবরই খারাপ রিমন। প্রোগ্রেস করো। আমাকে সব জায়গায় বাস খাওয়ানোর জন্য তুমি সব সময় রেডি থাকো। সরি স্যার, ম্যাম রাজি হয়নি। সান্নিধ্য চোখ তুলে তাকায় রিমনের দিকে, তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলে, তুমি এসে বিষয়টা জটিল করে ফেলেছ। আমি যেভাবে ভেবেছিলাম তার কিছুই হয়নি। ম্যাডাম রাজি না হলে তোমার খবর আছে। মানে স্যার আমি কি করেছি? কিছুই করনি। কালকে বিকেল 5টা থেকে 6টা শিডিউল ফাঁকা থাকবে তোমার। শেহরিনকে নিয়ে আসবে আমার কাছে। অবশ্যই স্যার, এই ক্ষেত্রে কোনো ভুল হবে না। ভুল তুমি সব সময় করো। স্যার কোথায়? আমাকে বলতে হবে? সেদিন মিটিংয়ে সবার সামনে জাহির করে বলার কি দরকার ছিল? মেয়রের লোকদের আমি মেরেছি। আমার নামের পাশে যত ডিমেরিট পয়েন্ট সব তুমি যোগ করেছ। আর এত কনফিডেন্টলি বলার কিছু নেই। সহজভাবে সে রাজি হবে না, এটা শিওর। বাট যতক্ষণ না আসবে ততক্ষণ ওখান থেকে সরবে না। এটা তোমার শাস্তি। যদি একেবারেই না আসে? তাহলে আমার যেতে হবে। চিন্তা করবেন না স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করে ম্যামকে নিয়ে আসবো আপনার কাছে। চিন্তা? বেঞ্চগুলো ওভাবে ভাঙার কি ছিল? না মানে সরি স্যার, ভাঙতে ভাঙতে একটু বেশি। সান্নিধ্য রিমনের থেকে দৃষ্টি সরিয়ে জানালার বাইরের দিকে নজর দেয়, বাম হাতটা থুতনির নিচে রেখে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে। তার ছেলেপেলেগুলো তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকে সবসময়। দুপুর 2টা, নিকুঞ্জ মহল। রৌদ্রিন দিনের মধ্যভাগে সূর্যের প্রখর রশ্মিতে ক্লান্ত জনজীবন। বৈশাখের শেষের দিকে উত্তাপটা যেন একটু বেশি থাকে প্রকৃতিতে। ঝড় বৃষ্টির ছায়া ভুলে সূর্য দাপিয়ে বেড়ায় ধরণী জুড়ে।
ভার্সিটি থেকে আসা মাত্র বিছানায় গা ছেড়ে দিয়েছে শেহরিন। আজকে মোজাম্মেল আঙ্কেল অন্য কাজে ব্যস্ত থাকায় তাকে আনতে যেতে পারেনি, যার কারণে অর্ধেক পথ সিএনজি করে এসেছে, বাকি পথ রিকশায় করে এসেছে। কিন্তু দুপুর সময়ে রিকশা কিংবা যানবাহনের আনাগোনা খুবই কম থাকে। রিকশাওয়ালা মামা অর্ধেক পথ নামিয়ে দিয়ে বলেছে যেতে পারবে না আর ভেতরে, অথচ ভেতরটা কোথায় এটাই বুঝতে পারে না শেহরিন। মামার বাসাটা তো বেশ প্রশস্ত রাস্তার সাথেই, ভেতরে হয় কিভাবে? হয়তো না আসার বাহানা সব। মামুনি, আমি উঠতে পারছি না, প্লিজ একটু লেবু চিনির শরবত দিয়ে যাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একা একা শুয়ে শুয়ে বিড়বিড় করে সে। এই মুহূর্তে মামুনিকে ভীষণ প্রয়োজন তার। একা একা নিজের এত দেখভাল করা যায় নাকি? ঋতুমা নিশ্চয়ই তার মতো এতক্ষণে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর ওর মামুনি এসে মাথায় হাত বুলিয়ে লেবু চিনির শরবত খাইয়ে দিচ্ছে। উফ, কি শান্তি! মামুনিরা বেঁচে থাকলে পৃথিবী এত সুন্দর হয় কেন? উবুর হয়ে শোয়া ছেড়ে টান টান হয়ে শয় শেহরিন। ছাদের দেওয়ালে চোখ স্থির করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ক্লাস 5-এ থাকাকালীন সময় একদিন মামুনি হুট করে তাকে ছেড়ে চলে গেল কিছু না জানিয়ে। তারপর আর কখনো ফিরে আসেনি, চিরতরে হারিয়ে গিয়েছে। মামুনির চলে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে তার। সে তখন থেকেই মামুনি তাকে ভালোবাসা আর যত্নের কাঙ্গালিনী তৈরি করে দিয়ে গিয়েছে, যেটা এখন এক বাবা ছাড়া আর কারো মধ্যেই সে খুঁজে পায় না সে। কিন্তু বাবা তো ভীষণ দূরে, ভীষণ ব্যস্ত সময় কথায়। ভালোবাসার কথা মনে আসতেই শেহরিনের হুট করে এমপি সাহেবের কথা মনে পড়ে যায়। তড়াক করে লাফ দিয়ে উঠে সে সঙ্গে সঙ্গে। গাঢ় ভাবুকতায় মন ডুবায় এক লহমায়। এই লোক সত্যি সত্যি কি কালকে তার উত্তরের জন্য প্রতীক্ষায় থাকবে যদি উল্টাপাল্টা কিছু ঘটায়? মামি এমনি তাকে খুব একটা ভালো চোখে দেখে না, এর মাঝে এই মানব এসে যদি বিপত্তি ঘটায় তো মুখ দেখানোর অবকাশ থাকবে না। নানান চিন্তা ভাবনার প্রসার ঘটিয়ে অবশেষে সে শান্ত হয় তার শেষ গন্তব্যে পৌঁছে, তার একমাত্র অবলম্বন বাবার কাছে। এই মুহূর্তে যে করেই হোক বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, তা নয় তো চিন্তায় চিন্তায় নির্ঘুম রাত পার করতে হবে। হাতের কাছে থাকা ফোনটা নিয়ে সরাসরি কল লাগায় সে। 2-3 বার রিং হতেই অপর পাশ হতে ভেসে আসে তার চেনা কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করেছো বাবা? না মা, এই তো করব। তুমি করেছো? আমি মাত্র ভার্সিটি থেকে এলাম, গোসল সেরে করব। ওকে, দেরি করো না যেন। শেহরিন দনমন করে খানিকটা ঠোঁট কামড়ে পায়চারি করতে করতে চাপা কণ্ঠে বলে, বাবা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমি আজকে অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছি। বলছো কি, কিভাবে? তার আগে তুমি একটু গেস করো কি হতে পারে। তুমি দুর্দান্ত রান্না করে ফেলেছো। না বাবা, আমি কখনোই দুর্দান্ত রান্না করতে পারি না আর পারবো না। তাহলে প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। হয়নি, আজকে প্রেজেন্টেশনই ছিল না। রেজওয়ান সাহেব কিছুটা নিরাশ হন, নরম কণ্ঠে বলেন, ও মা গো মা, বাবা তো আর গেস করতে পারছে না তাহলে। এগুলোর বাইরে কিছু একটা ভাবো। কিছু একটা তোমাকে কেউ কি এমন কিছু বলেছে যেটা শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছো? এক্স্যাক্টলি বাবা, ইউ আর সুপারম্যান। আমি জানতাম তুমি পারবে। আচ্ছা, বিষয়টা কি শেয়ার করা যাবে মা? যদি তুমি সিক্রেট রাখতে চাও, নো প্রবলেম। ওকে, তার মানে তুমি বুঝতে পেরেছো বিষয়টি কি রিলেটেড? জি, বুঝতে পেরেছি। ভেরি জিনিয়াস, বাট আমি শেয়ার করার জন্যই তোমাকে ফোন করেছি। বাহ, শুনি তাহলে। একটা ছেলে আজকে আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিয়েছে। ডিরেক্ট বিয়ে? হ্যাঁ বাবা, আমাকে সে এমনভাবে বলেছে মনে হচ্ছিল আমি তার কত শত চেনা পরিচিত একজন। তার সঙ্গে আমার একটা হেলদি রিলেশন ছিল, অথচ তাকে আমি ঠিকভাবে চিনি না। সাংঘাতিক তো ছেলে, বাজি বিহেভ করছে কি? না না না, এই দিক দিয়ে একটু ভদ্র আছে, আই মিন চোখের দৃষ্টিতে শালীনতা বজায় রেখেছে। আচ্ছা, গুড। তুমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলে? এখানেই তো গন্ডগোল বাবা। এক ছত্র আধিপত্য বিস্তার করেছে সে। আমাকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি, বরং সময় দিয়েছে একদিনের, তাও কিভাবে হ্যাঁ বলবো সেটা জানাতে। তোমাকে এত পছন্দ করেছে, আগে থেকে কি টুকটাক পরিচিত ছিলে একে অপরের সাথে?
বা সে তোমাকে পছন্দ করতে এমন কিছু? না বাবা, আজকে দিয়ে সব মিলিয়ে মাত্র 3 দিন তার সঙ্গে আমার দেখা হলো। তুমিই বলো, এই 3 দিনে কি কেউ কোনোদিন বিয়ের প্রপোজাল দেয়? আমার মনে হচ্ছে ছেলেটার লাভ অ্যাট ফার্স্ট সাইট কাজ করছে। ছেলেটা পাওয়ারফুল বাবা। গুন্ডা মস্তান? না, সিভিলিয়ানই, কিন্তু পাওয়ার আছে। আমার তো ভয় করছে বাবা, যদি টেনে টুনে আমাকে বিয়ে করে ফেলে। আমার মনে হয় না সেটা করবে। সভ্য যেহেতু সেহেতু ধরা বাজার রাখবেই। শেহরিন এক হাত কোমরে চেপে পায়চারি করতে থাকে, নিরাশ মাখা কণ্ঠে বলে, মহা মুশকিল হয়ে গেল বাবা। চট্টগ্রামে কি মেয়ে মানুষ কম পড়েছিল? আমি কোন ঢাকা থেকে উড়ে এসে অতিথি পাখি হয়ে আর আমার পেছনেই লাগতে হলো। আমার মনে হয় না সেটা করবে। সভ্য যেহেতু সেহেতু ধারা বজায় রাখবে। রিল্যাক্স রিল্যাক্স মা, এরকম হর হামেশা হয়েই থাকে। তুমি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করবে, মোস্ট অফ দেম দেখবে এরকম সিচুয়েশানেই পড়েছে। এটা একটা বয়সের ফেজ, একজন আরেকজনকে পছন্দ করবে, বলবে এরকমই হয়েই থাকে। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। প্রথম প্রথম এমন বলবেই, পরে দেখবে তোমার থেকে রেসপন্স না পেয়ে আর এমন করছে না। যাই হোক, 3 দিন ছুটি তোমার। হ্যাঁ বাবা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। গ্রেট। তাহলে একটা গুড নিউজ শোনো, তোমার মালয়েশিয়ার ভিসা হয়ে গিয়েছে। চলো ট্যুর দিয়ে আসি। আমরাও এর মাঝে বিজনেসের কাজ পরে গিয়েছে সেখানে, যাবে কি? আমি তো অলওয়েজ রেডি বাবা। ওফো, কিন্তু মামারা তো কালকে কক্সবাজার যাবে। তুমি চুজ করো। যদিও নিজের দেশ আমার আগে থাকবে, বাট তোমার সঙ্গটাকে মিস করতে চাইছি না। ওকে, তাহলে কাল ভোরের ফ্লাইটে চলে এসো ঢাকায়। আমি টিকিট কনফার্ম করছি। ঠিক আছে বাবা। শেহরিনের ক্লান্ত মনটা হুট করেই ভালো হয়ে যায়। কতদিন পরে বাবার সাথে আবারও ঘোরাঘুরির সুযোগ পেল সে। এর আগে একবার সুযোগ হলেও সময় মেলেনি, কিন্তু এবার সে মিস করবে না। বাবার একটুখানি সঙ্গ পেতে মরিয়া হয়ে যায় সে করবে মিস। মুখে শুষ্ক হাসি টেনে সে আবার বিছানায় শুয়ে পড়ে, নির্মল কণ্ঠে বলে, এমপি সাহেব বিশেষ ভোটার আর খুঁজেই পাবেন না। সে আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে। টাটা, বাই বাই। মোটামুটি 7 দিনের যাত্রা। রাতের মাঝেই লাগেজ প্যাক করা শেষ করে ভোর হতে না হতেই রওনা দিয়েছে শেহরিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে সোজা ঢাকা, সেখান হতে বিদেশ পাড়ি। সূর্য ধরণীতে স্ফুটিত হয়, সেই সাথে বাড়ে বেলা। প্রিয়তমার ফ্লাইট যখন চট্টগ্রামের আকাশ ছাড়ে, প্রেমিক সাহেব তখন সদ্য ভাঙা ঘুম চোখ হতে নামে। কপাল কুঁচকে বালিশে মুখ গুজে থেকে সে কারো কর্কশ ধ্বনিতে বেজায় বিরক্ত হয়ে ওঠে। ভাইয়া, ওঠ ভাইয়া। চুপ। উঠিস না কেন? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? মুখ বন্ধ করে সোজা জায়গা ছেড়ে চলে যা বেয়াদব। তুই বেয়াদব, বেয়াদব এমপি। উঠবো আমি? ওঠার জন্যই তো বলছি, আম্মা ডাকছে নাস্তা করার জন্য। লেট হবে আমার। সানজির ধৈর্যসীমা অতিক্রম করে। 4-5 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে অনবরত ডাকছে সে, অথচ এমপি সাহেবের ঘুম ভাঙে না কোনোভাবেই। এখন ভেঙেছে তো ভেঙেছে, সরাসরি বোকা ছুঁড়ে দিচ্ছে। বেড সাইডে রাখা পানির গ্লাস হতে খানিকটা পানি হাতে তুলে সে ছুঁড়ে মারে সান্নিধ্যের মুখ বরাবর। কুচকানো কপাল দ্বিগুণ হারে কুচকে যায় সান্নিধ্যের। মুখরেখা তার পানির ছিটায় ভিজে ওঠে। চোখ খুলে বিরক্তি ভঙ্গিতে তাকায় সানজির দিকে। সোজা পথে কাজ না হলে বাঁকা পথে হাঁটতে হয়। তাড়াতাড়ি নিচে আয়, আম্মা ডাকছে। আজকে তোর বিয়ের কথা কনফার্ম হবে, ওয়েট কর। তোর বিয়ের চিন্তা কর আগে। সানজি মুখ ঝামটা মেরে চলে যায় ঘর ছেড়ে। সান্নিধ্য দীর্ঘশ্বাস ফেলে আবারও ঘুমের প্রস্তুতি নেয়, কিন্তু ভাগ্য আর ঘুম তার বরাবরই বিপরীতে। চোখ বন্ধ করা মাত্রই যান্ত্রিক মুঠো ফোন তার ভাইব্রেট শুরু করে দেয়। প্রথমবার ফোন না ধরলেও দ্বিতীয়বার সে বাধ্য হয় ফোন রিসিভ করতে। পিস্তল লোড করে নিয়ে গিয়ে আমি তোমাকে টাইমিং সেন্স শিখিয়ে দিয়ে আসবো, রিমন। স্যার, আমি আরহাম বলছি। সান্নিধ্য খানিকটা মাথা তুলে কপাল ভাঁজ করে। ফোনের স্ক্রিনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে আরহামের কল এটা। বলো। স্যার, লতিফ মির্জা 10টায় আপনার অফিসে আসছেন। এত সকালে কেন? উনি আজকেই আবার ঢাকা ব্যাক করবেন। মিটিংটা শেষ করতে চান তাড়াতাড়ি। সব ব্যাটার আমার ঘুমের সাথে শত্রুতা? জি স্যার। নাথিং। কনফার্ম করো। ওকে স্যার।
8:20, 8:25, অবশেষে 8:30 ঘরে ঘড়ির কাঁটা প্রবেশ করলে ঘুম থেকে উঠে সান্নিধ্য। তবে উঠলেও চোখে তখনও ঘুমের রেশ খানিকটা ল্যাপটানো। ফোনে কিছু গুরুত্বপূর্ণ মেল চেক করে সে সরাসরি চলে যায় ফ্রেশ হতে। আজকে এমনিতেই লম্বা কাজের শিডিউল রয়েছে তার, বিশেষ করে বিকেল বেলাতে। সবগুলো কাজের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কাজ বলে কথা। তেলে ভাজা আলু পরোটার উপর চিনি ছড়িয়ে দিয়েছে তাসিন। 2 হাত ডুবিয়ে ছিঁড়ে ছুঁড়ে পরোটার জানের অবস্থা বেহেল দশা। আধ ঘন্টা হলো সে খেতে বসেছে। এক টুকরো করে মুখে নিয়ে লম্বা সময় ধরে চাবিয়ে যাচ্ছে। আর এসব কিছু যে তার স্কুলে না যাওয়ার বাহানা, সেটা ডাইনিংয়ে উপস্থিত সবাই প্রায় জানে। এই ইচ্ছাকৃতভাবে দেরি করছে যেন স্কুলের সময়টা অনায়াসে পার হয়ে যায়। তবে এক্ষেত্রে তিথিও ছেলের প্রতি বিশেষ নজরদারি রেখেছে। 9টা বাজলেই টেনে টুনে সে নিয়ে যাবে স্কুলে, এতে খাওয়া হোক বা না হোক। সান্নিধ্য কি নাস্তা করবে না? সেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো গিয়ে বাবা। তার চোখে ঘুমই তো ভাঙে না, প্রতিদিন আমাকে অ্যালার্ম বাজাতে হয়। সানজি খেতে খেতে বড় ভাইয়ের দিকে চোখ সরু করে তাকায়, নিরস গলায় বলে, এসব শারীরিক ব্যায়াম আমার লাগবে না। আমার গলা এমনিতেই পরিষ্কার আছে। আমি এই চাকরি থেকে রিজাইন নিলাম। তোমার ছোট ভাইকে বলে দিও বেতন যেন পরিশোধ করে। কিসের বেতন? বারে, এই যে কষ্ট করে যে ডাকি, এটা কাজ নয়? এটাতেও বেতন থাকতে হবে? ভাবি, ভাইয়াকে বুঝাও তো দেখি। তিথি শ্বশুর সাহেবকে খাবার সার্ভ করে, যথা সামান্য হেসে প্রতি উত্তর দেয়, তোমাদের ভাই বোনের হিসেব তোমরা ভালো বুঝো, তবে এটা ঠিক এত কষ্ট করে যেহেতু রেখেছো, পারিশ্রমিক পাওনাটা বৈধ। আমিও তার তোকে একদিন ডেকে দিলাম, তাহলে তোমার বেতন কোথাও মামুনি? তুমি বেশি কথা বলো না, সব খেয়ালে আছে আমার। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রেডি হও, স্কুলে যেতে হবে। বাবা, আমার পেটে ব্যথা। তাসিন, এসব পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু ট্রাই করো বেবি মানকি। সান্নিধ্য তাসিনের পিঠ চাপড়ে চেয়ার টেনে বসে। এতক্ষণে তার আসার সময় হলো। অন্যদিকে এমপি সাহেবের আগমনে শাহজাহান সাহেব এবং নাজনীন বেগম চোখে চোখ অবাক্ত ভাষা বিনিময় করলেন। শাহজাহান সাহেব চোখের পাতা ফেলে আশ্বস্ত করেন স্ত্রী সাহেবাকে। তানি, তুমি একটা টিকিয়ে দাও। বিয়ে কর। তাসিন খাবার ছেড়ে অসহায় চোখে তাকায় তার চাচ্চুর দিকে, ভাঙ্গা কণ্ঠে বলে, আমি তো বিয়ে করতে তাই, কিন্তু পানি তো আমাকে বিয়ে করবে না। বাচ্চা মানুষকে এসব কান পড়া না দিয়ে নিজে সেই চিন্তা করলে খুশি হতাম। সান্নিধ্য রুটির সাথে ডাল ভাজা নিয়ে খাওয়া শুরু করে। মায়ের কথায় মাথা নামিয়ে সায় জানাতে বলে, অতি শীঘ্রই নিজের একটা ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না তোমরা। কি ব্যবস্থা? তুমি যেটা বুঝালে। নাজনীন বেগম ছেলের ভাবসাব সঙ্গে পেঁচানো কথা সহজভাবে ধরতে পারেন না। মুখ কালো করে স্বামীর পানে তাকাতেই শাহজাহান সাহেব কণ্ঠ পরিষ্কার করে বলেন, এঙ্গেজমেন্টের কথা চলছে, সামনের সপ্তাহে অন্বেষার সঙ্গে কথা বলে নিও। অন্বেষার এঙ্গেজমেন্ট? বাহ, ভালো তো। বেবি মানকি, সত্যি তোর কপালটাই খারাপ। বাজে কথা বন্ধ করো, তোমার সঙ্গেই অন্বেষার এঙ্গেজমেন্ট হবে। সান্নিধ্য আরেকটা রুটির সঙ্গে অল্প কিছু সবজি তুলে নেয় প্লেটে। বেশ মনোযোগে নাস্তা খেতে থাকে সে। বাবার কথার কোনো প্রতিক্রিয়া জানায় না দেখে উপস্থিত সবাই তাদের খাবার থামিয়ে তার দিকে চেয়ে থাকে। এমপি সাহেবের সঙ্গে শান্ত শব্দটা একদমই বেমানান। পরিবারের কারো সেটা বোধগম্য হয় না। সান্নিধ্য খাবার মাঝে এক পলক তাকিয়ে দেখে আগন্তুক হয়ে তাকে দেখছে সবাই। ভ্রুতয় বাঁকা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি, এনগেজমেন্ট সামনে, তো রেডি থাক। নাজনীন বেগম ছেলের রাজি মনোভাব দেখে মুখে লেপ্টে থাকা আধার দূর করেন। সন্তুষ্ট চিত্তে স্বতঃস্ফূর্ত হাসি হেসে বলেন, আমার ছেলে রাজি না হয়ে পারে? আপনি ওদের ডেট ফিক্সড করতে বলুন তাহলে, আর দেরি করতে চাই না। এখনই? হ্যাঁ, এখনই। শাহজাহান সাহেব পকেট হতে ফোন বের করেন। রাজ্জাক সাহেবের নাম্বার ডায়াল করে কল করার পূর্বের মুহূর্তেই কি ভেবে হাত থামিয়ে নেন। সান্নিধ্যের দিকে এক পলক তাকিয়ে পরিষ্কার কণ্ঠে বলেন, সান্নিধ্য ডেট ফিক্সডের কথা কিন্তু কনফার্ম করেছি। আল্লাহর হস্তে পরে যেন কোনো ঝামেলা করো না। মানে?
ঝামেলা আমার আপন খালাতো ভাই বাবা। শাহজাহান সাহেব স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকেন কয়েকক্ষণ, অতঃপর হতাশার নিঃশ্বাস ছেড়ে ডায়াল করা নাম্বার কেটে পকেটে ফোন ঢুকিয়ে নেন। কি হলো? ফোন পকেটে রাখলেন কেন? তোমার ছেলেকে বলো। এসব কি হচ্ছে আমাকে দয়া করে একটু বলবেন? সান্নিধ্য, কেন এমন করছো? আম্মা কিন্তু ভীষণ রাগ করছেন তোমার উপরে। অন্বেষা এত ভালো একটা মেয়ে, ওকে বিয়ে করতে তোমার কি এত সমস্যা বলতো? তিথির কথায় সান্নিধ্য কোনো জবাব দেয় না। সে তার কাজে মত্ত থাকে। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, এখনই উঠে যাবে।